ক্লাস। আমরা আজকে আলোচনা করব গ্লাইকোলাইসিস নিয়ে। ভেরি সিম্পল চ্যাপ্টার, যেটা আমাদের পরীক্ষায় খুবই আসে। এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এখন পরীক্ষার হলে সাধারণত একটা সাদা খাতা থাকবে, সেখানে তোমাকে গ্লাইকোলাইসিসটা লিখতে হবে। ইউজুয়ালি আমরা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ এটার ভিতরে অনেক স্টেপস আছে, এটা ওটা, কিন্তু তেমন কিছু কঠিন না যদি ঠিকভাবে আমরা ধরতে পারি। গ্লাইকোলাইসিসটা হচ্ছে গ্লুকোজ ব্রেকডাউন অফ গ্লুকোজটাকে ভেঙে দেওয়া, সেটাকে হচ্ছে গ্লাইকোলাইসিস। আরো ভালোভাবে বলা যায় যে গ্লাইকোলাইসিসটা একটা মেটাবলিক পাথওয়ে। মেটাবলিক পাথওয়ে, যে পাথওয়ের মধ্য দিয়ে গ্লুকোজ ভেঙে এনার্জি তৈরি হয়। এটার মেইন এমটা কি? গ্লাইকোলাইসিসটা আমরা কেন করব? বলার কারণ হচ্ছে আমাদের মেইন টার্গেট হচ্ছে, মেইন উদ্দেশ্য এটিপি তৈরি করা। এটিপি মানে এনার্জি তৈরি করা। এনার্জি কারেন্সি তৈরি করার জন্য আমরা গ্লাইকোলাইসিসটা করব। এবং গ্লাইকোলাইসিসটা প্রথম কথা হচ্ছে, প্রথমেই বলছে এটা ব্রেকডাউন অফ গ্লুকোজ। গ্লুকোজটা ভেঙে যাচ্ছে। গ্লুকোজটা আমরা ব্রেকডাউন এইভাবে সাধারণ ভাষায় না বলে আমরা বলতে পারি একটা মেটাবলিক পাথওয়ে, যার সাহায্যে গ্লুকোজ ভেঙে এনার্জি তৈরি হয়। এতটুকু জানলাম। তো এটা এখন জানতে গেলে আমাদের প্রত্যেকটা সেলে, মনে করো একটা সেল, এই সেলের মধ্যে সাইটোপ্লাজম আছে, সাইটোসোল বলে, আর তার ভেতরে মাইটোকন্ড্রিয়া আছে। এখন এই গ্লুকোজটা এই সেলের মধ্যে আসবে, গ্লুকোজটা সেলের মধ্যে আসবে, গ্লুকোজটা ভেঙে কতগুলো এনজাইমের সাহায্যে এই গ্লুকোজটা ভাঙবে, ভেঙে এটিপি তৈরি হবে, এবং তারপরে এই গ্লুকোজটা ভেঙে আবার মাইটোকন্ড্রিয়া প্রবেশ করবে, করে সেখান থেকে এটিপি তৈরি হবে। মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এটিপি। এখন ফার্স্ট আমাদের জানতে হবে যে গ্লুকোজটা এই সেলের মধ্যে আসবে কিভাবে। গ্লুকোজটা আমার তো গ্লুকোজটা ব্রেকডাউন করে তৈরি করবো, তো গ্লুকোজটা তো আনতে হবে। কিভাবে আনি আমরা? দেখো, ভেরি সিম্পল প্রসেস। এটা মনে করো মাউথ বা মুখগহ্বর, সেখান থেকে আমরা এই গ্লুকোজটা খাই। তারপরে আমরা গ্লুকোজটা যখন খাই, সেটা কার্বোহাইড্রেট হিসাবে খাই। কার্বোহাইড্রেট মানে সি দিয়ে আমি বললাম, কার্বোহাইড্রেট খাই। প্রোটিন, মাছ, মাংস, ডিম, প্রোটিন খাই। ফ্যাট জাতীয় জিনিস খাই। তাহলে আমরা তিনটে জিনিস খাচ্ছি, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট। তিনটে জিনিস মুখ দিয়ে খাই। এছাড়াও আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এন্ড ভিটামিন, মিনারেলস এন্ড ওয়াটার, এই ছটা জিনিস আমরা খাই। এর মধ্যে ভিটামিন, মিনারেলস এন্ড ওয়াটার বা জল, এগুলো হচ্ছে যেভাবে খাই সেভাবে আমাদের বডিতে অ্যাবজর্ব হয়। আর এই যে কমপ্লেক্স ফুডগুলো, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এটা আমাদের ভিতরে, বডির ভিতরে আস্তে আস্তে ভেঙে কার্বোহাইড্রেটটা গ্লুকোজ হয়, প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিড হয়, আর ফ্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল তৈরি হয়। তারপরে আমাদের বডিতে অ্যাবজর্ব হচ্ছে। কিভাবে হচ্ছে? মাউথ, মুখ, তারপর গ্রাসনালী বা ইসোফেগাস, তারপরে আসে আমাদের স্টমাক, স্টমাকের পরে আমাদের ডিউডেনাম আসে। স্টমাকের কতগুলো পার্টস হচ্ছে? ডিউডেনাম, স্মল ইন্টেস্টাইন, স্টমাকের পরে স্মল ইন্টেস্টাইন, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এগুলো আমরা পড়েছি। তার মধ্যে ডিউডেনামের ভিতরে এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আমরা যেটা খেলাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো ভেঙে 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 এই ডিউডেনামে আসলো। ডিউডেনামে আসার পরে এখান থেকে অ্যাবজর্ব হচ্ছে। ডিউডেনামের পরে লার্জ ইন্টেস্টাইন, রেকটাম, এগুলো আমি আর লিখলাম। তাহলে আমি
প্রত্যেকটা প্রাণী কি করে, মুখ দিয়ে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট খায়, সেটা ডিউডিনাম থেকে অ্যাবজর্ব হচ্ছে, অ্যাবজর্ব হয়ে কোথায় যাচ্ছে, লিভারে যাচ্ছে। লিভারে যখন যাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ভেইন, এটার নাম হচ্ছে পোর্টাল ভেইন। পোর্টাল ভেইন দিয়ে যাচ্ছে, পোর্টাল ভেইন দিয়ে গিয়ে যেহেতু এটা লিভারে যাচ্ছে তাই এটার নাম হেপাটিক। পোর্টাল ভেইন দিয়ে আসছে, আসার পরে লিভারের মধ্যে আমাদের যে সেলগুলো আছে সেই সেলগুলোকে বলা হয় হচ্ছে হেপাটোসাইটস। কি নাম? হেপাটোসাইটস। এবার হেপাটোসাইটস এর মধ্যে এই গ্লুকোজ গুলো ভেঙে 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 গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এগুলো আছে। আমরা গ্লুকোজ নিয়ে আলোচনা করছি, প্রোটিন প্রোটিন এন্ড ফ্যাট নিয়ে এখন আলোচনা করছি। তো এই যে গ্লুকোজটা ভেঙে এখানে গেল, তখন এই লিভারের যে সেলগুলো তাদের কতগুলো ধর্ম আছে, সেটা হচ্ছে যে এটা গ্লুকোজটাকে অ্যাবজর্ব করছে, গ্লুকোজটাকে অ্যাবজর্ব করে তখন আবার মেইন সার্কুলেশন যে আমাদের আছে, মানে জেনারেল সার্কুলেশন, এই জেনারেল সার্কুলেশনে এটা পৌঁছে দিচ্ছে। জেনারেল সার্কুলেশনে পৌঁছে দিচ্ছে কি জিনিস? গ্লুকোজ। এবার যদি যে কোনো সময় আমরা প্রচুর পরিমাণে ভাত খাই বা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যদি খাই, তাহলে প্রচুর পরিমাণে এখানে গ্লুকোজ আসবে, প্রচুর পরিমাণে গ্লুকোজ আসবে। কিন্তু এত গ্লুকোজ যদি তোমার ভেইন দিয়ে বা মেইন সার্কুলেশনের মধ্যে যায়, সার্কুলেশনে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে, সেটাকে বলা হবে হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া। তা তো হয় না। তা হয় না কারণ হচ্ছে লিভারের যে সেলগুলো তার ক্যাপাসিটি, তাদের একটা স্পেশাল গুণ আছে। সেই গুণটা কি? যে এক্সেস যে গ্লুকোজ, সেই গ্লুকোজটাকে এরা স্টোর করে রাখতে পারে। গ্লুকোজটাকে স্টোর করে, যতটুকু প্রয়োজন ততটুকু গ্লুকোজ এখানে ছাড়বে। ছাড়ার পরে এই সিস্টেমেটিক সার্কুলেশনে তুমি যখন ব্লাড টেস্ট করবে, দেখবে যে গ্লুকোজের পরিমাণ এত, 80 ml পার 80 mg পার 100 ml 80 mg করে থাকে, এর একটা লিমিট আছে। এবার এই গ্লুকোজটা এই সেলে যাবে। তার মানে সেল কিভাবে গ্লুকোজ পেল? আমরা যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট খাই, সেটা ভেঙে ভেঙে ডিউডিনামের মাধ্যমে, পোর্টাল ভেনের মাধ্যমে লিভারে গিয়ে এক্সেস যে গ্লুকোজ সেটা জমা হয়ে যায়, এবং যতটুকু প্রয়োজন ততটুকু গ্লুকোজ আমার রক্তের মেইন সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে চলে আসে, এবং এই সার্কুলেশনের থ্রুতে প্রত্যেকটা সেলের মধ্যে গ্লুকোজ যাচ্ছে। গ্লুকোজটা ভেঙে আমরা এনার্জি পাই। কারণ এটা মনে করো আমার মুখের জিহ্বার সেল, তাহলে আমি জিহ্বা দিয়ে যে কাজ করছি, কথা বলছি, সেই এনার্জিটা এখান থেকে পাবো। আমি হাত দিয়ে ঘুষি মারছি, সুতরাং হাতের যে এনার্জিটা, সেই এনার্জিটা গ্লুকোজ ভেঙে পাবো। এবার এই গ্লুকোজটা এখানে ঢুকছে, কিন্তু প্রবলেম আছে কি, যে গ্লুকোজ গুলো লার্জার মলিকুল, গ্লুকোজ লার্জার মলিকুল, এই লার্জার মলিকুল কোনো সময় এই সেলের মধ্যে ঢুকতে পারে না। গ্লুকোজটা তখন এই যে সেল আর ব্লাড ভেসেলস তার মধ্যখানের যে জায়গাটা, সেটাকে বলে ইন্টারস্টিশিয়াল সেলস। এই ইন্টারস্টিশিয়াল সেলসে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়, আর এটার মধ্যে গ্লুকোজ আছে। তাহলে এইখান থেকে এটার মধ্যে যে গ্লুকোজ যায়, এটা হচ্ছে ডিফিউশন পদ্ধতিতে যায়। যে ডিফিউশন পদ্ধতিতে এখানে এবং এখানে গ্লুকোজের মাত্রাটা থাকে, এবং আমরা যখন ব্লাড টেনে টেস্ট করি তখন এখানেও যা কনসেন্ট্রেশন, এখানেও সেই কনসেন্ট্রেশন পাওয়া যায়, কারণ এটা হচ্ছে ডিফিউশন পদ্ধতির মাধ্যমে এখানে গিয়ে জমা থাকে বাইরে, কিন্তু ভেতরে ঢুকতে পারে না। এবার সেল কিভাবে গ্লুকোজ পায়? সেল কিভাবে গ্লুকোজ পায় সেটা বুঝি। সেলের মধ্যে ডিএনএ, আরএনএ এগুলো থাকে, আমরা পড়বো পরবর্তীকালে। তার ভেতরে ডিএনএ, আরএনএ এগুলো থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। এই মেসেঞ্জার আরএনএ গিয়ে ট্রান্সক্রিপশনের মাধ্যমে প্রোটিন তৈরি করে। এই প্রোটিনটা
এইভাবে সেলের মেমব্রেনে এসে দাঁড়িয়ে থাকে। এই প্রোটিনগুলোকে বলা হয় হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার। কি নাম? গ্লুকোজ ট্রান্সপোর্টার। এটার একটা সংক্ষিপ্ত নাম আছে GLUT, গ্লুট। GLU মানে গ্লুকোজ থেকে এসছে, আর টি মানে ট্রান্সপোর্টার। এই গ্লুকোজ ট্রান্সপোর্টারের কাজ হচ্ছে যে এই যে গ্লুকোজ এখানে যে আমার রক্তের ইন্টারস্টিশিয়াল সেলে গ্লুকোজ গুলো আছে, এই গ্লুকোজ গুলো নেওয়ার জন্য এদের এই দিকের মুখটা খোলা থাকে। যে নিয়ে নিল, নেওয়ার পরে আবার এই দিকটা দিয়ে গ্লুকোজ ঢুকে যায়। যেমন আমি দেখাচ্ছি, যখন আমি গ্লুকোজ নিচ্ছি এইভাবে থাকছে, যে গ্লুকোজ নিলাম এই করে দিলাম, তার ভেতরে চলে গেল। এটাকে বলে গ্লুকোজ ট্রান্সপোর্টার, সংক্ষেপে গ্লুট ট্রান্সপোর্টার। 14 রকমের এই গ্লুট ট্রান্সপোর্টার আছে, সেটা আমাদের হায়ার স্টাডিতে আমরা যখন যাবো তখন আমরা পড়ব। এইবার এই গ্লুট ট্রান্সপোর্টারের মাধ্যমে এটাকে এইভাবে লিখে GLUT, গ্লুট। গ্লুট ট্রান্সপোর্টারের মাধ্যমে গ্লুকোজটা আসে। তাহলে আমরা পড়া যখন পড়তে গেলাম তখন কি করলাম, সেটা হচ্ছে যে গ্লুকোজ ভেঙে আমার এখান থেকে এনার্জি তৈরি হয়। গ্লুকোজটা কিভাবে আসে সেটা আমরা প্রথম কি হলো যে একটা সেল গ্লুকোজটা পায় কি করে। যদি ভাইরাতে জিজ্ঞেস করে তখন এইভাবে বলবে যে আমরা যে খাই, লিউডারের মাধ্যমে হেপাটোসাইটস গুলো জয়েন করে, হেপাটোসাইট থেকে গ্লুকোজ গুলো যায়, গিয়ে ইন্টারস্টিশিয়াল সেলে থাকে, এবং গ্লুট ট্রান্সপোর্টারের মাধ্যমে এই গ্লুকোজ গুলো সেলে গ্রহণ করে। তাহলে আমরা ফার্স্ট কম্পোনেন্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে গ্লুকোজ কিভাবে আমার বডিতে এলো। এবং এই গ্লুকোজ ভাঙার পদ্ধতিকে আমরা বলবো হচ্ছে গ্লুকোজ ব্রেকডাউনের পদ্ধতিকে আমরা বলবো গ্লাইকোলাইসিস। নামটা কিছুটা বিদঘুটে, গ্লুকোলাইসিস দিলে ভালো হতো, কিন্তু এটা নাম দিয়েছে গ্লাইকোলাইসিস। তার মানে গ্লুকোজ ভাঙাকে বলা হয় গ্লাইকোলাইসিস। এবং গ্লাইকোজেন বলে একটা জিনিস আছে, যেটা এই লিভার সেলে বা মাসেল সেলে জমা হয়ে থাকে। সেই গ্লাইকোজেন গুলোকে ভাঙা হলে সেটাকে বলে গ্লাইকোজেনোলাইসিস। এবার এই গ্লাইকোলাইসিসটা আমরা করতে শুরু করলাম, গ্লুকোজ এসে গেল সেলের মধ্যে, গ্লুকোজ এসে গেল। এবার এই গ্লুকোজ থেকে আমরা কি করবো, গ্লুকোজ থেকে এনার্জি বের করবো। এনার্জি বের করতে গেলে কোষের যে সাইটোপ্লাজম, এর মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, এই যে সাইটোপ্লাজমের মধ্যে গ্লুকোজ পেয়ে গেলাম C6H12O6। এবার এটাকে ব্রেকডাউন করবো আমি, তার জন্য আমার কিছু এনজাইম দরকার হয়। সেই মেটাবলিক পাথওয়ে, যে পাথওয়ে দিয়ে এটা তৈরি হবে, সেই এনজাইমগুলো ওই সাইটোপ্লাজমের মধ্যেই থাকে। সেই এনজাইমগুলোর কতগুলো বিশেষ নাম আছে, সেই নামগুলো পরীক্ষা হলে গিয়ে মনে থাকে না, লেখাও যায় না। তাই সেটা জানতে হলে আমাদের একটা জিনিস জানতে হবে, এই গ্লুকোজ যে জিনিসটা আছে C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। এর এক ধাপ উপরে আমি যদি যাই, C5H10O5, এটা হচ্ছে রাইবোজ বা রাইবোজ বলে। তাহলে এটা আমরা পেলাম হচ্ছে, এটাকে বলা হয় গ্লুকোজ বা ফ্রুক্টোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজের সেম এম্পিরিক্যাল ফর্মুলা। যে C5 হয়ে গেল, এটাকে আমরা বলবো হচ্ছে রাইবোজ বা রাইবোজ। এটা আমরা পাবো ডিএনএ আরএনএ যখন করবো, তখন আমাদের ভীষণ দরকার হবে। রাইবোজও আমাদের দরকার ফটো রেসপিরেশনের। তারপরে আমরা পাই হচ্ছে C4H8O4। এবার রাইবোজের আগের নাম হচ্ছে C4 হচ্ছে তোমার এরিথ্রোজ। আমার এটা জানতে গেলে এটা জানা খুব আবশ্যক, এটাকে বলে এরিথ্রোজ। এক্সাম্পল, এরিথ্রোজের আগে C3, এটাকে বলা হয় হচ্ছে C3, এটাকে বলবো গ্লিসারালডিহাইড। গ্লিসার
অ্যালডিহাইড। গ্লিসারঅ্যালডিহাইড মানে তোমার C3। এটা আরেকটা एग्जांपल হচ্ছে ডাই হাইড্রোক্সি অ্যাসিটোন। ডাই হাইড্রোক্সি অ্যাসিটোন एग्जांपल। তারপরে আমরা C3 এর আগে পেয়ে যাব C2। C2H4O2 এটা হচ্ছে গ্লাইকোলিক অ্যালডিহাইড। এটার एग्जांपल হচ্ছে গ্লাইকোলিক অ্যালডিহাইড, C3 গ্লিসারঅ্যালডিহাইড, C4H8O4 এরিথ্রোজ, C5H10O5 রাইবোজ রাইবোলোজ, C6H12O6 হচ্ছে গ্লুকোজ, যেটা আমরা প্রথমে লিখেছি কারণ এটা আমরা জানি। তারপরে আমরা লিখব C7H14O7 এটা হচ্ছে শিডো HEPTU হেপ্টুলোজ। শিডো হেপ্টুলোজ এটা নাম কি? শিডো হেপ্টুলোজ। আর তোমরা বলতে পারো যে আমি ঝাঁট করে কিভাবে এটা লিখে দিলাম, ভীষণ সোজা। দেখে নাও, C6 আমরা জানতাম, H12O6 এটার মধ্যে আছে আমার 6H2O, 6 × 12 6 6H2O। এটা তুমি দেখো 5H2 4 3 এই জন্য কার্বোহাইড্রেটকে অনেকে হাইড্রেট অফ কার্বন বলে, এবং কার্বনের এর মধ্যে জলের অনুপাত, জল থাকে, যতটা কার্বন থাকবে ঠিক ততগুলো হচ্ছে জল থাকবে, তাই এটাকে C6H12O6 বলে। দেখো 6H2 এখানে 5H2 5 দুগুণে 10 আর 5O 4 দুগুণে 8 4টাও, 3 দুগুণে 6 3টেও, 2 দুগুণে 4 2টো। তাহলে এটা লেখা অনেক সোজা, তুমি প্রথমে C6H12O6 লিখে নেবে, তাহলে সেটা হচ্ছে গ্লুকোজ বা ফ্রুক্টোজ। তারপরে তুমি এইভাবে যাবে, দেখা গেল যে C3 থেকে C7 এই কার্বন যুক্ত শর্করাকে বলা হচ্ছে মনোস্যাকারাইড। স্যাকারাইড কথার অর্থটি হচ্ছে চিনি, স্যাকারিন কথাটা এসেছে। তো মনোস্যাকারাইড মানে হচ্ছে C2 কার্বন অণু, যার ভিতরে C2 থেকে C7 পর্যন্ত কার্বন অণু থাকে, এটাই বলে মনোস্যাকারাইড। আমরা এইটা করার জন্য এইটার প্রয়োজন হলো, তাও কারণ হচ্ছে কেন করার প্রয়োজন হলো সেটা দেখো। কতগুলো জিনিস, এই যে C2 এটাকে আমরা বলবো DIOAC ডায়োস, C3 কে বলবো হচ্ছে ট্রায়োস TRIOAC, এটাকে বলবো টেট্রোস, এটাকে বলবো পেন্টোস, এটাকে বলবো হেক্সোস, এটাকে বলবো হেপ্টোস। এটা বলে হেপ্টোস সুগার, হেক্সোস সুগার, পেন্টোস সুগার, টেট্রোস সুগার, ট্রায়োস সুগার, ডায়োস সুগার। ক্লিয়ার? এইটা জানা থাকলে আমাদের এখানে যে এনজাইম গুলো, সেই এনজাইম গুলোর নাম লিখতে খুব সুবিধা হবে, কারণ পরীক্ষা হলে তোমার কিছুই থাকবে না, তখন তুমি এগুলো কনফিউজ হয়ে যাবে। তো এইটা শুধু মনে রেখো যে ডায়োস, ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস, এইভাবে জল দিয়ে এগুলো তৈরি হয়। এটি ডেজার্ট হাইড্রেট অফ কার্বন, কিন্তু প্রকৃতিতে হাইড্রেটস অফ কার্বন পাওয়া যায় না, যদি ওই নমেনক্লেচারটা কার্বোহাইড্রেট করেছে। যাই হোক, আমরা এটা জানলাম। এবার C6H12O6 টা আমরা ভাঙবো, মানে গ্লুকোজটা ভেঙে 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 আমরা এনার্জি তৈরি করব। ক্লিয়ার? সেইটুকু আমি দেখিয়ে দিচ্ছি, এটা একটু মনে রেখো তোমরা, বা লিখে নিও, ভিডিওটা পজ করে এটা লিখে নিয়ে তারপরে আমি যেটা পড়াবো সেটা করতে থাকো। তাহলে আমি গ্লুকোজটা ভাঙবো। গ্লুকোজ হচ্ছে একটা হেক্সোস সুগার, কটা কার্বন থাকে? 6টা। তাহলে আমি লিখি
এটা 6টা কার্বন যুক্ত একটা ক্যাপসুল বা শর্করা। তাহলে গ্লুকোজটা আমি পেলাম, গ্লুকোজটা এবার ভাঙবো। এবার গ্লুকোজ থেকে আমরা মেটাবলিক পাথওয়ে এখান থেকে তৈরি হবে। গ্লুকোজটাকে ফার্স্ট আমরা তৈরি করব গ্লুকোজ 6 ফসফেট। কি নাম? গ্লুকোজ থেকে আমরা গ্লুকোজ 6 ফসফেট তৈরি করব। কিভাবে? এই যে 6টা গ্লুকোজ আছে, এই 6 নম্বর গ্লুকোজে 6 নম্বর কার্বনে আমি একটা ফসফেট যুক্ত করব। তাহলে এখানে আমি একটা ফসফেট যুক্ত করলাম। তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো। ফসফেটটা এলো কোথা থেকে? এখানে আমাকে লিখতে হবে যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে একটা ফসফেট বেরিয়ে গেল, এটা অ্যাডিনোসিন ডাইফসফেট হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমি গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট করলাম, একটা এটিপি যেটা আমি তৈরি করার মেইন উদ্দেশ্য, সেটা এটা তৈরি করার জন্য আমার টাকা খরচ করতে হবে। সেই খরচের খাতায় আমি একটা এটিপি খরচ করে ফেললাম, এই ফসফেটটা এখানে ঢোকালাম। এবার গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো। এই যে ফসফেটটা এর মধ্যে ঢুকছে, এই প্রসেসটাকে বলবো আমরা ফসফোরাইলেশন। তাহলে গ্লুকোজ প্রথমে ফসফোরাইলেশন পদ্ধতির মাধ্যমে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো, এর 6 নম্বর কার্বনে একটা ফসফেট যুক্ত হলো। বাস। এবার সেকেন্ড পজিশনে আমরা কি করব? গ্লুকোজ 6 ফসফেট থেকে আমরা ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করব। গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করব। তাহলে গ্লুকোজও যা ফ্রুক্টোজও তা, কারণ আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি গ্লুকোজ ফ্রুক্টোজ দুটাই হচ্ছে হেক্সোজ। তাহলে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ এটা হচ্ছে দুটোর আইসোমার। তাই আমি গ্লুকোজ 6 ফসফেট এটা একটু এভাবে উল্টো করে রাখলে মনে করো ফ্রুক্টোজ 6 ফসফেট হবে। তার মানে এটা আমি তাই করলাম 1 2 3 4 5 6, এখানে ফসফেটটা দাও, তাহলে আমার ফ্রুক্টোজ 6 ফসফেট হয়ে গেল। এই ক্যাপসুল গ্লুকোজ ভাঙবো, পরে ভাঙবো। তাহলে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হয়। এই যে মেটাবলিক পাথওয়ে একটা নিয়ম আছে, এমনি তো ভেঙে দিয়ে হলো না, একটা দাও নিয়ে আচ্ছা করে এরকম করে বালি মারলাম ভেঙে গেল, তা না। ইট ইজ এ মেটাবলিক পাথওয়ে by in which through which the glucose is broken down to smaller molecules. কিভাবে? এইবার ফ্রুক্টোজ থেকে আমরা করব কি? আবার ফ্রুক্টোজ 1,6 নাম দিলাম ডাইফসফেট। কি নাম দিলাম? ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট। কেমন দেখতে? 6 কার্বনই আছে, 1 2 3 4 5 6। তাহলে এখানে বলা হয়েছে 1 and 6, এটা হচ্ছে 6 পজিশনে একটা পি ছিল এই ফসফেট। এবার এই পজিশনে আরেকটা ফসফেট ঢুকিয়ে দিলাম, এই একটা ফসফেট, এই একটা ফসফেট। তাহলে গ্লুকোজের মধ্যে অ্যাকচুয়ালি গ্লুকোজের মধ্যে দুটো পি ঢুকে গেল। তাহলে গ্লুকোজ থেকে প্রথমে গ্লুকোজ 6 ফসফেট করলাম, 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট করলাম, এবার ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট করলাম। এখানে দুটো ফসফেট আর এই ক্যাপসুলটা ক্যাপসুলের মতনই রয়ে গেল, দুটো ফসফেট যুক্ত হয়ে গেল। ক্লিয়ার? এবার এই ফসফেটটা এলো কোথা থেকে? একই পদ্ধতি, সেটা হচ্ছে এটিপি ভেঙে একটা ইনঅর্গানিক ফসফেট বেরিয়ে ঢুকে গেল, এই এডিপিটা এটা এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট হয়ে গেল। অ্যাডিনোসিন ডাইফসফেট মানে এরকম দেখতে, এটা হচ্ছে অ্যাডিনোসিন, এই একটা ফসফেট, এই একটা ফসফেট, তাই এটাকে বলে অ্যাডিনোসিন ডাইফসফেট। আর একটা যদি থাকে তাকে বলবো অ্যাডিনোসিন মনোফসফেট। তো এটাকে অ্যাডিনোসিন ডাইফসফেট বলবো, আর এটাকে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট বলবো। বিজ্ঞানীরা বললো যে না, এই নামকরণ চলা করা যাবে না। কেন? বলেছে যে যদি অ্যাডিনোসিন ডাইফসফেটের পরপর দুটো ফসফেট যুক্ত থাকে, যদি এরকম একটা মলিকুল হয়, এই মলিকুলে এখানে একটা ফসফেট যুক্ত থাকে, এখানে একটা ফসফেট যুক্ত থাকে, তাহলে এটাকে ডাইফসফেট বলা যাবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা ফসফেট এখানে যুক্ত হয়েছে,
একটা ফসফেট এখানে হয়েছে। সুতরাং যেহেতু এটা পাশাপাশি নেই, তাই এটার নাম দেওয়া হলো ফ্রুক্টোজ 1,6 BIS, বিস ফসফেট। কি নাম? ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট এটার নাম দেওয়া হলো। তখন এটা হয়ে গেল ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এখানে দুটো ফসফেট যুক্ত হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? সেটা হচ্ছে গ্লুকোজ is broken down to glucose 6-phosphate by adding phosphorylation এর মাধ্যমে। by phosphorylation মানে 6 position 1 phosphate has been introduced। তারপরে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হলো, এটা আইসোমেরিজম, এটা আইসোমার, এই পদ্ধতিটাকে বলা হয় আইসোমেরিজম। তারপরে ফ্রুক্টোজ 6-phosphate হলো, ফ্রুক্টোজ 6-phosphate আবার ফসফোরাইলেশনের মাধ্যমে ফ্রুক্টোজ 1,6 বিস-ফসফেট তৈরি হলো। ক্লিয়ার? এই অবধি নম্বর কোশ্চেন। এবার আমরা এখান থেকে আমরা করব কি, এইবার এখান থেকে ভেঙে দেব, এটাকে ভেঙে দেব। এর পরের স্টেপটা সেটাকে আমরা বলবো, এইটার একটা নাম দেব, এইটার একটা নাম দেব। এই দেখো বলা ছিল না ব্রেকডাউন অফ গ্লুকোজ, এই গ্লুকোজটা ব্রেকডাউন করতে গেলে এইটুকু করতে হবে, মানে দুই সাইড দিয়ে ভালো করে পি কে লাগিয়ে দিতে হবে। পি লাগিয়ে দিয়ে তারপরে ক্যাপসুলটা ভেঙে দেব। ভেঙে দিয়ে আমার দুখানা জিনিস তৈরি হলো। এইটাকে বলা হয়, এইটা হচ্ছে, এইটা ধরো 1 2 3, এটাকে বলা হয় গ্লিসারলডিহাইড, 3-phosphate। আর এইটা যে হলো, এটার পজিশনটা আলাদা, এটার নাম দেওয়া হলো দেব ডাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, এটা হচ্ছে গ্লিসারলডিহাইড 3-phosphate। কেমন দেখতে? 1 2 3, এখানে একটা পি, এটাও 1 2 3, এখানে একটা পি। তাহলে দুটো জিনিস আমরা পেলাম, সেটা হচ্ছে এই গ্লুকোজটা ব্রেকডাউন হলো। পরীক্ষা অনেক সময় আসে, গ্লুকোজটা ভেঙে গিয়ে কি হয়, তোমরা বলে পাইরুভিক অ্যাসিড হয়। তারপর যদি বলে গ্লুকোজটা এক্স্যাক্টলি কোন জায়গাটা ভাঙছে, কোন স্টেপে ভাঙছে, তখন তোমাকে বলতে হবে যে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেটের সেখান থেকে একটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে DHAP ভাগ। এটাও 3টে কার্বন যুক্ত, এটাও 3টে কার্বন যুক্ত। এই তিনটে, এই দুটোকে বলা হয় ট্রায়োস ফসফেট। ক্লিয়ার নাম? ট্রায়োস ফসফেট, কারণ দুটোই হচ্ছে 3টে করে কার্বন আছে, তাই এটার নাম হচ্ছে ট্রায়োস ফসফেট। তাই এটার নাম হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, আর এটার নাম দিলাম হচ্ছে গ্লিসারলডিহাইড 3-phosphate। অনেকে লিখেছে 3 গ্লিসারলডিহাইড ফসফেট, তাতে অনেক সময় মনে কর 3 মলিকিউল হয়ে যাবে, 3 অণু হয়ে যাবে। দরকার নেই, তোমরা লিখবে গ্লিসারলডিহাইড 3-phosphate। এটার নাম অনেকে দিয়েছে পিগ্যাল, ফসফোগ্লিসারলডিহাইড, পিগ্যাল। দরকার নেই, তোমরা লিখবে গ্লিসারলডিহাইড 3-phosphate। এবার সবচেয়ে আয়রনিক কি জানো, আমি ফসফেটটা একটু মুছছি, এটা হচ্ছে এই মানে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটা গ্লিসারলডিহাইড 3-phosphate হতে পারে, আবার গ্লিসারলডিহাইড 3-phosphateটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট হতে পারে। এই দুটো হচ্ছে আইসোমার, এটা আইসোমার, যার জন্য এই যে হয়, এটার জন্য একটা এনজাইম আছে। এই এনজাইমটার নাম হচ্ছে, এটা হচ্ছে 3টে ফসফেট, 3টে কার্বন যুক্ত ফসফেট, এটাকে বলে ট্রায়োস ফসফেট। এটা 3টে কার্বন যুক্ত ফসফেট, এটার নাম ট্রায়োস ফসফেট। আর এই দুটো হচ্ছে আইসোমার, এই জন্য এই এনজাইমটার নাম হচ্ছে ট্রায়োস ফসফেট আইসোমারেজ। কি নাম দিলাম? ট্রায়োস ফসফেট আইসোমারেজ, টিপিআই, ট্রায়োস ফসফেট আইসোমারেজ। দেখো নামটা ট্রায়োস কেন দিলাম, তুমি ওখানে পড়েছো C2 ট্রায়োস, C3 ট্রায়োস, সেখানে एग्जांपल দিয়েছিলাম ডাইহাইড্রক্সি অ্যাসিটোন এন্ড ফসফোগ্লিসারলডিহাইড, ইচ্ছে করে দিয়েছিলাম যাতে তোমরা বুঝতে সুবিধা। তাহলে C3, দুটো C3 হলো কোথা থেকে? C4 C5 C6 থেকে। C6 থেকে ভেঙে একটা C3 আর একটা C3 হলো।
আবার এই দুটো আবার এদিকে এদিকে হতে পারে, তার নাম দিলাম হচ্ছে ট্রায়োস ফসফেট আইসোমারেজ। আর গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে, এটা ফসফোরাইলেটেড হচ্ছে, মানে এটিপি যেখানে খরচ হয় সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে হেক্সো। এই এনজাইমটার নাম দেওয়া হয়েছে হেক্সো। কেন হেক্সো? গ্লুকোজ হচ্ছে হেক্সো। হেক্সো, এটা কোনো কিছু এটিপি যদি খরচ হয় সেটাকে বলা হয় কাইনেজ, AINAS, হেক্সোকাইনেজ। এনজাইমটার নাম হেক্সোকাইনেজ। এবার এটা গ্লুকোজ 6 ফসফেট, ইট ইজ নট গ্লুকোজ, ইট ইজ হ্যাভিং ফসফেট, একটা ফসফেট আছে। এবার ফসফেটটা আবার ফ্রুক্টোজ হচ্ছে, এইটা এটার আইসোমার, এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে আইসোমারেজ, আইসোমারেজ। এবং আইসোমার যে বলবো, এই একটা আইসোমার, এই একটা আইসোমার, দুটোর মধ্যে ফসফেট আছে, তাই এটা আমার নাম দিলাম ফসফো আইসোমারেজ। ফসফো আইসোমার দুটো, তার নাম দিয়েছি ফসফো আইসোমারেজ। না, শুধু ফসফো আইসোমারেজ না, এটা হচ্ছে হেক্সোজ, এটা হেক্সোজ, তাই এটার নাম দিলাম ফসফো হেক্সো আইসোমারেজ। নাম বলে সোজা হয়ে যাচ্ছে। এবার এটার নাম হচ্ছে হেক্সোকাইনেজ, এটার নাম হচ্ছে এটা থেকে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হচ্ছে ফসফো হেক্সো আইসোমারেজ। ইজি হয়ে যাবে নামটা, এইভাবে নাম শিখতে হবে। এবার এইটার থেকে এটা যাচ্ছে, এখানে এটা কাইনেজ হয়, কারণ এটিপি যখন খরচ হয় সেটাকে বলে কাইনেজ। এটাকে আমরা দিলাম, এটার নাম কাইনেজ দিলাম প্রথমে। আমি এটা মুছে দিই। এটার নাম দেখো কত সোজা, সেটার নাম, যেহেতু এটিপি ইয়ে হচ্ছে তাই এটার নাম কাইনেজ দিলাম। এটা হেক্সোজ, তাই হেক্সো হেক্সোকাইনেজ দিলেই হবে। বা তুমি ফ্রুক্টো হেক্সোকাইনেজ দিতে পারো, বা ফসফো, ফসফেট আছে তো, ফসফো হেক্সোকাইনেজ। এবার এটার নাম স্পেশালি দিয়ে দাও, যেহেতু ফ্রুক্টোজ, ফ্রুক্টো হেক্সোকাইনেজ। কোনো অসুবিধা নেই, ফ্রুক্টো হেক্সোকাইনেজ। এবং এটার নাম একটু আলাদা, যেহেতু দুটো ভাগ হয়ে ভেঙে যাচ্ছে, এইটার নাম দিয়েছে বিজ্ঞানীরা অ্যালডোলেজ, ALDOLASE, ALDOLASE, অ্যালডোলেজ। আর এটা তো বলেছি ট্রায়োস ফসফেট আইসোমারেজ। কারণ আমি তাহলে কতটা জিনিস শিখলাম আমরা, গ্লুকোজটা ভেঙে 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 একটা জায়গায় এলো, সেই জায়গাটার নাম হলো ঢাক, আর গ্লিসারলডিহাইড 3 ফসফেট। তাহলে এটা একটা স্টেপ হলো, দুটো স্টেপ হলো, তিনটা স্টেপ হলো, এখানে একটা ট্রায়োস ফসফেট, একটা ট্রায়োস ফসফেট হলো, দুটো ট্রায়োস ফসফেট, ফসফোগ্লিসারলডিহাইড PGALD, আর আরেকটা নাম ভাগ দিয়ে দিলাম DHAP। আর এর মধ্যে যে এনজাইমগুলো আছে, এনজাইমগুলোর নামকরণ আমাদের হয়ে গেল। আজকে এই অবধি থাক, এরপর দিন আমরা এখান থেকে ধরবো, আগেরটা একটু বলে এখান থেকে ধরবো, কারণ কোডটাও ছোট আর টাইমও অনেকটা হয়ে গেছে। এত এখন থ্যাংক ইউ ভেরি মাচ। তবে মাঝে মধ্যে একটা জিনিস রিকোয়েস্ট করি আমি, সেটা হচ্ছে যে দত্ত বায়োলজি ক্লাস যখন খুলবে, আমার ছবিটা দেখবে, ডান সাইডে একটা সাবস্ক্রাইবের বাটন আছে, ইট ইজ ফ্রি অফ কস্ট, ওনারা একটু টাচ করবে, তাহলে সাবস্ক্রাইব হয়ে গেল, আর আমিও এনার্জি পেলাম, আর নেক্সট এপিসোডে আমি এখান থেকে এটা করবো। ততদিন টেক রেস্ট। থ্যাংক ইউ।